জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত প্রভুদেবের সহিত শম্ভু মল্লিকের সংযোজন এই অধ্যায় থেকে আজ 14তম দিন পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 198, পর্ব সংখ্যা 308। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি গ্রামের লোকেদের কাছে হৃদয় খবর পেয়েছেন যে একটা মোকদ্দমা হয়েছে, তাকে যেতে হবে। ঠাকুরের কাছে যেতে অনুমতি চাইছেন, ঠাকুর দিচ্ছেন না। তখন তিনি ঠাকুরকে এড়িয়ে গোপনে গোপনে মন্দিরের যিনি অধ্যক্ষ তার কাছে বলে ছুটি ম্যানেজ করেছেন, এবং ছুটি পাওয়ার পর আনন্দিত হয়ে হাট থেকে একদম বস্তা ভর্তি জিনিস কিনেছেন গ্রামের বাড়িতে নিয়ে যাবেন বলে। সেই বস্তায় গাঁট বেঁধে ঠাকুর যে ঘরে শোয়, ঠাকুর এবং সে দুজনে যে ঘরে শোয় সেই ঘরে রেখেছেন। তারপরে এক অদ্ভুত ঘটনা ঘটেছে সেই রাতে, যেটি আমরা আজকে পাঠ করব। সেই দিন প্রভুদেব সুরধ্বনি তটে, দিন যায় প্রায় সূর্য বসে গিয়া পাটে, সিন্দুর নির্মিত ভাতি রক্তিম বরণ, মেঘ তলে রেখে চলে জগত লোচন, কনক বরণ কান্তি প্রতিবিম্বে খেলে, ভেঙ্গে ভেঙ্গে ভাটা ধরা গঙ্গার সলিলে, এক মনে তার পানে চেয়ে ভগবান, দাঁড়ায় আছেন যেন পুতুল সমান। আচম্বিতে কিবা ভাব মনের ভিতরে, সন্ধ্যায় বে আইলেন আয়ের মন্দিরে। ঠাকুরের মনের মধ্যে একটা কেমন যেন তোলপাড় ভাব চলছে। এদিকে হৃদয় যে জিনিসপত্র কিনে এনে গাঁট বেঁধে ঘরের মধ্যে রেখেছেন সেটা ঠাকুর জানেন না। ঠাকুর সন্ধেবেলা হলে গঙ্গার ধারে গিয়ে দাঁড়ালেন। সূর্য প্রায় অস্ত যায় যায় অবস্থা, একদম রক্তিম বরণ হয়ে গেছে। মেঘের ফাঁক দিয়ে কিছুটা কিছুটা সূর্যের আলো দেখা যাচ্ছে। চারিদিকে যেন সোনালী রঙে ভরে গিয়েছে। ভাটার গঙ্গার জল ঢেউয়ে ঘা মারছে, ধারে আস্তে আস্তে ভেঙে পড়ছে, সেই ভাঙা অংশগুলো জলের মধ্যে পড়ছে। ঠাকুর সেইখানে এক মনে গঙ্গার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। তার মনের মধ্যে কিসের যেন একটা ওলট পালট চলছে। এ এক অন্য দিনের সূচনা ঠাকুর বুঝতে পারছেন। সন্ধ্যা হয় হয় অবস্থা, তখন তিনি গঙ্গার পাড় থেকে মন্দিরের দিকে আসার জন্য মুখ ঘোরালেন। ধীরে ধীরে হেঁটে গেলেন নহবতের দিকে, যেখানে তার মা থাকেন। তার কাছে এলেন। সন্ধ্যায় বে আইলেন আয়ের মন্দিরে, আচম্বিতে কিবা ভাব মনের ভিতরে, কোন দিকে কোন লক্ষ্য না করিয়া আর, নহবতে যেইখানে বসতি তাহার, জননীর শ্রীচরণে সর্বাগ্রে প্রণাম, পরে বসিলেন পাশে প্রভু গুণধাম। চুপচাপ সোজা চলে এলেন মায়ের কাছে, মায়ের পা ধরে প্রণাম করলেন, তার পাশে বসলেন। এইবার যেন কতদিন পরে মায়ের ছেলে সাক্ষাৎ হয়েছে, এক নিবিড় সম্পর্ক। সন্ধ্যা ঘনিয়ে আসছে, তাদের দুজনার কথোপকথন শুরু হয়েছে। জননীর শ্রীচরণে সর্বাগ্রে প্রণাম, পরে বসিলেন পাশে প্রভু গুণধাম। স্বদেশেতে প্রতিবাসী আছে যতজন, তাদের সম্বন্ধে হয় কথোপকথন। কার ঘরে ধান কত, কার কটি ছেলে, স্বভাব কেমন কার, কার কিসে চলে, কথায় কথায় রাতি প্রহরেক প্রায়, শ্রীপ্রভুর খাবার সময় বয়ে যায়। নিজের মন্দিরে আসি খাইবার তরে, মামা ও মামা বলি হৃদু ডাকাডাকি করে। মত্ত তোর মার সঙ্গে কথোপকথনে, যাই যাই এইবার ফুটে সেই বদনে। যাইতে না হয় মন জননীরে ছেড়ে, কিছুক্ষণ গৌনে পুনঃ হৃদু ডাকে তারে। বলিলেন প্রভুদেব উত্তর বচনে, অগ্রভাগ রাখি মোর খাও দুইজনে। মায়ে পয়ে এত কথা ফুরাতে না চায়, এখন 11 বাজে দুপ্রহর প্রায়। তখন শুয়ে মায়ে প্রণমিয়া তারে, ফিরিলেন প্রভুদেব আপন মন্দিরে। এই সেই ঠাকুরের মা, যিনি তদানীন্তন কালে একজন রক্ষণশীল পরিবারের মা, কিন্তু ছোট ছেলেকে
দেখার জন্য, ছোট ছেলের সঙ্গে থাকার জন্য তার নিজের শ্বশুর বাড়ির ভিটে, নিজের দেশ সবকিছু ত্যাগ করে চলে এসেছেন দক্ষিণেশ্বরে, এসে ছোট ছেলের কাছে পড়ে রয়েছেন। কেউ এরকম দেশের মাটি ত্যাগ করে যাওয়ার কথা ভাবতে পারেন না, কিন্তু ঠাকুরের কথা চিন্তা করে, ঠাকুরের প্রতি ভালোবাসা এইসব নিয়ে তিনি সোজা চলে এসেছেন। এসে দীর্ঘদিন যাবত এই নহবতে বাস করছেন। এক ত্যাগের জীবন। সেই মায়ের কাছে এসে দুজনায় মিলে বসে কত গল্প, কত পুরানো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। মায়ের কাছে জিজ্ঞাসা করছেন কার কটা ছেলে, কার কিসে চলে, কে কেমন, কার স্বভাব কেমন, যেন গল্প আর শেষ হতে চায় না মায়ের ছেলের। এদিকে রাত্রের খাবার সময় বয়ে যাচ্ছে, হৃদয় বারবার ডাকছে মামা, ও মামা খেতে এসো। একটু বাদে বাদে সে ডেকে যাচ্ছে মামা, মায়ের সঙ্গে গল্পই করে যাচ্ছে। শেষে আবার যখন ডাকছে তখন মামা এই আসি বললেন, কিন্তু তবুও যাচ্ছেন না। হৃদয় খানিক বাদে আবার ডাকছেন যখন, তখন যেন প্রায় বিরক্ত হয়েই বললেন, খাবারের অগ্রভাগটুকু আমার জন্য রেখে বাকিটা তোরা খেয়ে নে। বলে মায়ের সঙ্গে আবার কথায় মত্ত হয়ে গেলেন। দেখতে দেখতে সন্ধ্যা থেকে রাত 11টা বেজে গেল। মাকে শোয়ালেন, পায়ে আবার প্রণাম করলেন মাথা ঠেকিয়ে, তারপর তিনি নিজের ঘরে ফিরলেন। জয় ঠাকুর।